আসসালামু আলাইকুম। আজকে চলুন ভিন্নধর্মী কিছু করা যাক। আজকে আমরা একটি গল্প শুনব। গল্পের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। এটি খুবই জনপ্রিয় একটি গল্প। প্যারাডক্সিক্যাল সাজিদের লেখক আরিফ আজাদ খুবই সহজ ভাষা বেছে নিয়েছেন। তিনি গতানুগতিক লেকচার বা তত্ত্বকথার ধাঁচে না গিয়ে বক্তব্যের বিষয়গুলোকে গল্পের ধাঁচে ফেলে সাজিয়েছেন। প্রতিটি গল্পের শুরুতে আছে মজার, আগ্রহ, উদ্দীপক একটি সূচনা। সহজ সরল ভাষায় বুঝিয়েছেন স্রষ্টার অস্তিত্বের ভিত্তি, কুরআন সৃষ্টির ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন কিংবা কুরআনের বিভিন্ন আয়াতের মূল মর্মবাণী। গল্পে গল্পে যুক্তি খণ্ডন, পাল্টা যুক্তি ছুড়ে দেওয়া, পরম মমতার অবিশ্বাসের অন্ধকার দূরীকরণই এ যেন এক বিশ্বস্ত শিল্পী। আজকে আমরা প্যারাডক্সিক্যাল সাজিদ পর্ব 1 শুরু করব। পর্ব 1। একজন অবিশ্বাসীর বিশ্বাস। আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে। খটাখট কি যেন টাইপ করছে হয়তো। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম। প্রচণ্ড গরম, তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, "কি রে, কিছু হইল?" আমি হতাশ গলায় বললাম, "না।" "তার মানে তোকে এবছর ড্রপ দিতেই হবে?" সাজিদ জিজ্ঞেস করলো। আমি বললাম, "কি আর করা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।" সাজিদ বলল, "তোদের এই এক দোষ বুঝলি, দেখেছিস পুরো অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যে বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাই, এখানে কোনো ভালো তুই পাইলি কোথায় বলতো?" সাজিদ সম্পর্কে কিছু বলে না দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে খুব ধার্মিক ছিল, নামাজ কালাম করতো। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে যেন অ্যাগনোস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে। তার মতে পৃথিবীর ধর্ম এনেছে মানুষ, আর ঈশ্বর ধারণাটাই এইরকম স্বার্থান্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত। সাজিদের সাথে এই মুহূর্তে তর্ক জড়াবার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু তাকে একদম ইগনোর করে যাওয়া যায় না। আমি বললাম, "আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো, ঠিক না?" "আরে, খারাপ হবার আর কিছু বাকি কি আছে?" "হয়তো, যেমন?" "এরকমও তো হতে পারতো, ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল করলাম। এখন ফেল করলে আমার 1 বছর ড্রপ যেত। হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম।" সাজিদ হা 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 করে হাসা শুরু করলো। আমি বললাম, "কি বিদঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই?" এই বলে সে আবার হাসা শুরু করলো, বিদ্রুপাত্মিক হাসি। রাতে সাজিদের সাথে আমার আরও এক দফা তর্ক হলো। সে বলল, "আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস, কিসের ভিত্তিতে?" আমি বললাম, বিশ্বাস দু ধরনের, একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, আরেকটা শর্ত রূপে বিশ্বাস বলা যায়, অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। সাজিদ হাসলো। সে বলল, "দ্বিতীয় ক্যাটাগরিতে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে বলে রে, বুঝলি?" আমি তার কথায় কান দিলাম না। বলে যেতে লাগলাম, প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস, সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না, পড়লেও খুবই টেম্পোরারি। এই বিশ্বাস এতটাই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায়। সাজিদ এবার নড়ে চড়ে বসলো। সে বলল, "কিরকম?" আমি বললাম, "এই যেমন ধর, সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটা আদিম কৌতূহল আছে। আমরা আদিকাল থেকে এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক না?" "হুম, ঠিক। আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে গেছে, ঠিক?" "হ্যাঁ, আমরা এক্সট্রা ছিলাম। আমাদের নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস?" সাজিদ বলল, "হ্যাঁ, সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে।" "একদমই তাই, কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে? নেই। কিন্তু কি জানিস, এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকেছিল পুরো 250 বছর। ভাবতে পারিস? 250 বছর পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। এই 250 বছর তাদের মধ্যে যারা যারা মারা গেছে, তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে।" সাজিদ সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, "তাতে কি? তখন তো আর টেলিস্কোপ ছিল না, তাই মতবাদ ভুল দিয়েছে আর কি। পরে নিকোলাস কোপারনিকাস তো এসে থিওরিটা ভুল প্রমাণ করলো না?" "হ্যাঁ, কিন্তু কোপারনিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছে।" সাজিদ প্রশ্ন করলো, "কীরকম?" "অদ্ভুত, এটা তো তোর জানার কথা। যদিও কোপারনিকাস টলেমির থিওরির বিপরীতে থিওরি দিয়ে প্রমাণ দেখিয়েছিল যে
সূর্য পৃথিবীর চারদিকে নয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন, এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বীর দর্পে টিকেছিল গোটা 50 বছর। কোন ভুল? উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘোরে না। সূর্য স্থির, কিন্তু আজকের বিজ্ঞান বলে না, সূর্য স্থির নয়, সূর্য পৃথিবীর কক্ষপথে অবিরাম ঘূর্ণায়নরত অবস্থায়। সাজিদ বলল, সেটা ঠিক বলেছিস, কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে এটা প্রতিনিয়ত পরিবর্তন হবে, এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একদমই তাই, বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছুই নেই। একটা বিজ্ঞানীর থিওরি 2 সেকেন্ডও টেকে না, আবার আরেকটা 200 বছরও টিকে যায়। তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না, এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি। চুক্তিটা এরকম: তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার যে অথেন্টিক কিছু আমার সামনে না আসছে। সাজিদ আবার নড়ে চড়ে বসলো, সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা বা অস্তিত্ব হচ্ছে ঠিক এর বিপরীত। দেখ, বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার একটি গূঢ় পার্থক্য আছে বলে আমার ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে, এটা তাদের জন্য যারা বিশ্বাস করে। সূরা বাকারা 2। যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকতো তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক। কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল, যে বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই, তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে? সাজিদ বলল, কিন্তু যাকে দেখি না, যার পক্ষে কোনো প্রমাণ নেই, তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি? সৃষ্টিকর্তার পক্ষে অনেক প্রমাণ আছে, কিন্তু সেটা বিজ্ঞান পুরোপুরি নিতে পারে না। এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা, সৃষ্টিকর্তার নয়। বিজ্ঞান অনেক কিছুর উত্তর দিতে পারে না, লিস্ট করতে গেলে অনেক লম্বা একটা লিস্ট হয়ে যাবে। সাজিদ রাগি রাগি গলায় বলল, ফাইজলামি করিস আমার সাথে? আমি হাসতে লাগলাম, বললাম, আচ্ছা শোন, বলছি, তোর প্রেমিকার নাম মিতু না? এখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন? আরে বল না আগে। হ্যাঁ, কিছু মনে করিস না, কথার কথা বলছি। ধর আমি মিতুকে ধর্ষণ করলাম, রক্তাক্ত অবস্থায় মিতু তার বেডে পড়ে আছে। আরও ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি, মিতুকে ধর্ষণ করার কোনো শাস্তি আমার দেওয়া দরকার? সাজিদ বলল, ক্রিটিক্যাল কোয়েশ্চন, এটাকে বিজ্ঞান দিয়ে কোনোভাবে ব্যাখ্যা করব? কিভাবে ব্যাখ্যা করব আমরা? হা হা হা, আগেই বলেছি, এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই। কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের সম্পর্ক কি? সম্পর্ক আছে। স্রষ্টায় বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণাদি দিয়ে বিশ্বাস করতে পারবো না। স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়েন না, ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না, ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয়। সাজিদ এবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসলো। সে বলল, ধুর, কিসব বলছিস? যা দেখি না তাকে বিশ্বাস করে নেব? আমি বললাম, হ্যাঁ, পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউই নেই, সবাই বিশ্বাসী। সবাই এমন কিছু না কিছুতে ঠিক বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই, কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তুলে না, তারা নির্বিঘ্নে তাতে বিশ্বাস করে যায়। তুইও সেই রকম। সাজিদ বলল, আমি? পাগল হয়েছিস? আমি না দেখে কোনো কিছুতে বিশ্বাস করি না, করবও না। তুই করিস, এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো প্রশ্নও জাগেনি, এবং আজকে এই আলোচনা না করলে হয়তো জাগতও না। সে আমার দিকে তাকিয়ে রইল। বললাম, জানতে চাস? আবার বলছি, কিছু মনে করিস না, যুক্তির খাতিরে বলছি। তোর বাবা মার থেকে যে তোর জন্ম হয়েছে সেটা কি তুই দেখেছিলি, বা এই মুহূর্তে তোর কাছে কোনো এভিডেন্স আছে? ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস, এখনও তাকে বাবা ডাকছিস। যাকে ভাই হিসেবে জেনে আসছিস, তাকে ভাই, বোনকে বোন। তুই না দেখে এইসব বিশ্বাস করিস না? এটাকে প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না, এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয়। এটার নামই বিশ্বাস। সাজিদ উঠে বাইরে চলে গেল। ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো। পরের দিন ভোরে আমি যখন ফজরের নামাজের জন্য ওযু করতে যাব, দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে। আমি তার মুখের দিকে তাকালাম। সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে। সে বলল, নামাজ পড়তে উঠেছি। তাকদির বনাম স্বাধীন ইচ্ছা শক্তি। স্রষ্টা কি এখানে বিতর্কিত? সাজিদের ব্যাগে মোটা একটি ডায়েরি থাকে সব সময়। ডায়েরিটিতে প্রগতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতন। জায়গায় জায়গায় ছেঁড়া ছেঁড়া জায়গায় কোনোটাতে সুতা দিয়ে সেলাই করা, কোনো জায়গায় আটা দিয়ে প্রলেপ লাগানো, কোনো জায়গায় টেপ করা। এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে রাখে। এই ডায়েরির মাঝখানে কোনো এক জায়গায় সাজিদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে। তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে। সে আমার সম্পর্কে লিখে রেখেছে, ভ্যাবলা টাইপের একটা ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ,
দেখেই মনে হবে জগতের কঠিন বিষয়ের কোনো কিছু সে বোঝে না। কথা বলার পরে বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান কিন্তু বোকা। ছেলেটির নাম আরিফ। নিচে তারিখ লেখা 5 মার্চ 2009। এই ডায়েরিতে নানান বিখ্যাত ব্যক্তিদের কথাও লেখা আছে। একবার কানাডায় টরেন্টোতে সাজিদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল। সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসেও আমন্ত্রিত ছিলেন। বিল গেটস সেখানে 10 মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন। সেই ঘটনাটি লেখা আছে। জাফর ইকবালের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায়। সেবারের বইমেলায় জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞান এর দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয়। সাজিদ জাফর স্যারের বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে তার দেখা হয়ে যায়। সাজিদ স্যারের একটা অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল, স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম, এবার পাইলাম আরও একটুখানি বিজ্ঞান, এটার পরে কি আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছে? সেদিন নাকি জাফর স্যার মিষ্টি হেসে বলেছিলেন পাবে। নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনায় ঠাঁই পেয়েছে সাজিদের ডায়েরিটিতে। সাজিদের ডায়েরির আদ্যপান্ত আমার পড়া ছিল, কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসায় বেশ কিছুদিন হলো তার ডায়েরিটা আমার আর পড়া হয়নি। অবশ্য ডায়েরিটা আমি লুকিয়ে লুকিয়েই পড়ি। সেদিন 3rd সেমিস্টারের শেষ পরীক্ষাটি দিয়ে রুমে আসলাম। এসে দেখি সাজিদ ঘরে নেই। তার টেবিলের উপরে তার ডায়েরিটা পড়ে আছে খোলা অবস্থায়। ঘামাক্ত শরীর, কাঠফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছি। এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবো বা সে শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই, কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটা শিরোনাম আমার চোখে আটকে যায়। আমি সাজিদের টেবিলে বসে পড়ি। লেখাটির শিরোনাম ছিল ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছাশক্তি, স্রষ্টা কি এখানে বিতর্কিত? বেশ লোভনীয় শিরোনাম। শারীরিক ক্লান্তি ভুলেই আমি ঘটনার প্রথম থেকে পড়া শুরু করলাম। ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবেই আমি পাঠকদের জন্য তুলে ধরছি। কয়েকদিন আগে ক্লাসের 3rd পিরিয়ডে মফিজুর রহমান স্যারের এসে আমাকে দাঁড় করালো। বললেন, তুমি ভাগ্য তাকদিরে বিশ্বাস করো? আমি আচমকা অবাক হলাম। আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করে তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক। স্যার আমার উত্তরের আশায় আমার মুখের দিকে চেয়ে আছেন। আমি বললাম, জি স্যার, অ্যাজ এ মুসলিম আমি তকদিরে বিশ্বাস করি, এটি আমার ইমানের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। স্যার বললেন, তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে তার সব কিছুই তার জন্মের অনেক অনেক বছর আগে তার তকদিরে লিখে দেওয়া হয়েছে? জি স্যার, আমি উত্তর দিলাম। বলা হয় স্রষ্টার ইচ্ছা ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না, তাই না? জি স্যার। ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, এটা কি আমার তকদিরে পূর্ব নির্ধারিত ছিল না? জি ছিল। আমার তকদির যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম? না, ছিলেন না। আমার তকদিরে কে লিখেছেন বা কার নির্দেশে লিখিত হয়েছে? স্রষ্টার। তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটা মূলত আমি করিনি, আমি এখানে একটি রোবট মাত্র। আমার ভেতর একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা। সেই প্রোগ্রাম লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব, সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য স্রষ্টা পূর্বে ঠিক করে রেখেছেন, এতে আমার কোনো হাত নেই। ডু ইউ এগ্রি সাজিদ? কিছুটা, আমি উত্তর দিলাম। স্যার এবার হাসলেন, হেসে বললেন, আমি জানতাম তুমি কিছুটা এরকম একমতই হবে, পুরোটা নয়। এখন তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবে, স্যার স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? জি স্যার। কিন্তু সাজিদ, এটা খুবই লেম লজিক, ইউনো। ধরো আমি তোমার হাতে বাজারের একটা লিস্ট দিলাম। লিস্টে যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে। এখন তুমি বাজার করে ফিরলে তুমি ঠিক তাই কিনলে যা আমি লিস্টে লিখে দিয়েছি, এবং এটা তুমি করতে বাধ্য। এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন, বুঝতে পারছো? আমি বললাম, জি স্যার। ভেরি গুড। ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো, সাজিদ কি কি বাজার করেছো? তখন তুমি উত্তর দিলে, ওর যা যা খেতে মন চেয়েছে তাই তাই কিনেছি। বলো তো আমি সত্যি বলছি কিনা? আমি বললাম, না আপনি মিথ্যা বলছেন। স্যার চিৎকার করে বললেন, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট মাই ডিয়ার। আমি মিথ্যা বলেছি। আমি লিস্টে বলেই দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে, তুমি ঠিক তাই তাই কিনেছো, বা আমি কিনতে বলেছি, যা কিনেছো সব আমার পছন্দের জিনিস। এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে, তাহলে এটা কি ডাহা মিথ্যা কথা না? জি স্যার। ঠিক স্রষ্টাও এভাবে মিথ্যা বলেছেন, 2 নম্বরই করেছেন। তিনি অনেক আগে আমাদের তকদিরে লিখে
তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। এখন আমরা সেটাই করি যা স্রষ্টা এখানে লিখে রেখেছেন। আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই, ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি, আমরা তো জাস্ট পারফর্মার। স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা। স্রষ্টা এর জন্য আমাকে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে দিতে পারেন না। যুক্তি তাই বলে, ঠিক। আমি চুপ করে রইলাম। পুরো ক্লাসে পিনপতন নীরবতা বিরাজ করছে তখন। স্যার বললেন, হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্যাট টিপিক্যাল কোয়েশ্চেন ডিয়ার? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুচকি হাসলেন। মনে হলো উনি ধরেই নিয়েছেন যে উনি আমাকে এবার সত্যি সত্যিই কুপকাত করে দিয়েছেন। বিজয়ীর হাসি। আমাকে যারা চেনে তারা জানে আমি কখনো কারো প্রশ্ন উত্তর দিতে সময় নেই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটল, আমার বন্ধুরা আমার দিকে ড্যাব ড্যাব করে চোখ করে তাকালো। তাদের চাহনি দেখেই মনে হচ্ছিল এই সাজিদকে তারা চেনেই না, কোনোদিন দেখেনি। আর ক্লাসে আমার বিরুদ্ধ মতের যারা আছে তাদের চেহারা তখন মুহূর্তের উজ্জ্বল বর্ণ ধারণ করলো। তারা হয়তো মনে মনে বলতে লাগলো, মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্তই। হা হা হা। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম। মুচকি হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান। আমি বললাম, স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত? স্যার ভ্যাবাচাকা খেলেন। স্যার জিজ্ঞেস করলেন, কি আর আমি বলছি কি? স্যার বললেন, বুঝলাম না। মানে আমার ক্লাসের কার মেধা কীরকম সেই বিষয়ে আপনার কি ধারণা? ভালো ধারণা। ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকের তো সবচেয়ে ভালো জ্ঞান থাকে। আমি বললাম, স্যার আপনি বলুন তো এই ক্লাসে কারা কারা ফার্স্ট ক্লাস আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে? স্যার কিছুটা বিস্মিত হলেন। বললেন, আমি তোমাকে অন্য একটি বিষয়ে প্রশ্ন করেছি, তুমি আউট অফ কনটেক্সট এ নিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ। না স্যার, আমি কনটেক্সটেই আছি, আপনি উত্তর দিন। স্যার বললেন, এই ক্লাস থেকে রায়হান, মমতাজ, ফারহানা, সজীব, ওয়ারেশ, ইফতি, সুমন, জাবেদ এবং তুমি ফার্স্ট ক্লাস পাবে, আর বাকিরা সেকেন্ড ক্লাস। স্যার যাদের নাম বলেছেন তারা সবাই ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না। আমি বললাম, স্যার আপনি এটা লিখে দিতে পারেন? হোয়াই নট, স্যার বললেন। এই বলে তিনি খচখচ করে একটি কাগজের এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম, অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন। আমি বললাম, স্যার ধরে নিলাম এই আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে, মানে আপনি ফার্স্ট ক্লাস পাবে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, আর যারা সেকেন্ড ক্লাস পাবে লিখেছেন তাদের সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে। তো এখন স্যার বলুন তো, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে আপনি কি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে? না তো। যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা সেকেন্ড ক্লাস পাবে বলে কি আপনি এই কাগজে লিখেছেন বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার বললেন, একদমই না। তাহলে মূল ব্যাপারটা কি স্যার? স্যার বললেন, মূল ব্যাপারটা হলো আমি তোমাদের শিক্ষক, আমি খুব ভালো করে জানি পড়াশোনায় তোমাদের কে কেমন, আমি খুব ভালো করেই জানি কার মেধা কেমন। সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে। আমি হাসলাম, বললাম, স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয়, যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলে তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার কপালে ভাঁজ করে লম্বা করে বলল, ইট উড বি টোটালি বুলশিট। আমি কেন এর জন্য দায়ী হব? এটা তো সম্পূর্ণ তাদের দায়। আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা নিয়ে রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে। আমি আবার জোরে জোরে হাসতে লাগলাম। পুরো ক্লাস আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি বললাম, স্যার তকদির তথা ভাগ্যটাও ঠিক এরকমই। আপনি যেমন আমাদের মেধা বা যোগ্যতার ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন, স্রষ্টাও তেমনই তার সৃষ্টি সম্পর্কে ধারণা রাখেন। আপনার ধারণা মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু স্রষ্টার ধারণার কোনো ভুল নেই। স্রষ্টা হলেন আলিমুল গায়েব, তিনি ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। আপনি যেরকম আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস, এর মানে কিন্তু এই না যে আপনি বলেছেন বলে আমাদের কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছি কেউ সেকেন্ড ক্লাস। স্রষ্টাও সেরকমই পূর্বানুমান করে আমাদের তকদির লিখে রেখেছেন। তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কী করব। এর মানেও কিন্তু এই না যে তিনি লিখে দিয়েছেন বলে আমরা কাজগুলো করছি, বরং এর মানে এই হলো তিনি জানেন যে আমরা দুনিয়ার এই কাজগুলো করব, তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তকদির হিসেবে। আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবে আপনি তাই নন, ঠিক তেমনইভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাবার জন্য স্রষ্টা দায়ী নয়। স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগেই আপনার তকদিরে লিখে রেখেছেন। এটার মানে এই না যে স্রষ্টা লিখে রেখেছেন বলে আপনি খুন করেছেন।
এর মানে হলো স্রষ্টা জানেন যে আপনি আজ খুনটি করবেন, তাই সেটি অগ্রিম লিখে রেখেছেন আপনার তকদির হিসেবে। স্যার, ব্যাপারটা কি এখন পরিষ্কার? স্যারের চেহারাটা কিছুটা ফ্যাকাশে মনে হলো। তিনি বললেন, এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি শুনেছিলাম তুমি কদিন আগে নাস্তিক ছিলে, তুমি আবার আস্তিক হলে কবে? আমি হা 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 করে হাসলাম। বললাম, এই প্রশ্নটা কিন্তু স্যার আউট অফ কনটেক্সট। এটা শুনে পুরো ক্লাসের হাসিতে ফেটে পড়ল। পিরিয়ডের সময় একদম শেষের দিকে স্যার আমাকে দাঁড় করালেন, বললেন, বুঝলাম স্রষ্টা আগে আগে থেকেই জানেন বলেই লিখে রেখেছেন। তিনি যেহেতু আগে থেকেই জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার? যারা জান্নাতে যাও তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাও তারা জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হলো, তাই না? আমি আবার হাসলাম। আমার হাতে স্যারের লিখে দেওয়া কাগজের তখনও ধরা ছিল। আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম, স্যার, এই কাগজে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে, কারা কারা সেকেন্ড ক্লাস পাবে, তাদের নাম লেখা আছে। তাহলে এই কাগজটির ভিত্তিতে রেজাল্ট দিয়ে দিন। বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন? স্যার বললেন, পরীক্ষা না দিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছে করে সেকেন্ড ক্লাস দিয়েছেন, পরীক্ষা দিলে আমি হয়তো ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম। আমি বললাম, একদমই তাই স্যার। স্রষ্টাও এর জন্য পরীক্ষা নিচ্ছেন, যাতে কেউ বলতে না পারে দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি হয়তো আজকে জান্নাতে থাকতাম। স্রষ্টা ইচ্ছা করে আমাকে জাহান্নামে পাঠিয়েছে। ক্লাসে সবাই হাততালি দিতে শুরু করলো। স্যার বললেন, সাজিদ, আই হ্যাভ এ লাস্ট কোয়েশ্চন। ডেফিনেটলি স্যার, বললাম। আচ্ছা, যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু না কিছু ভালো কাজ তো করে, তাই না? জি স্যার। তাহলে এই ভালো কাজগুলোর জন্য তো হলেও তো জান্নাতে যাওয়া দরকার, তাই না? আমি বললাম, স্যার, পানি কিভাবে তৈরি হয়? স্যার অবাক হলেন, হয়তো বলতে যাচ্ছিলেন যে এই প্রশ্নটাও তো আউট অফ কনটেক্সট, কিন্তু কিভাবে যেন চুপসে গেলেন। বললেন, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেনের সংমিশ্রণে। আমি বললাম, আপনি 1 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন? কখনোই না। ঠিক সেভাবে 1 ভাগ ভালো কাজ আর 1 ভাগ মন্দ কাজে জান্নাতে পাওয়া যায় না। জান্নাত পেতে হলে 3 ভাগই ভালো কাজ করতে হবে, নতুবা 2 ভাগ ভালো কাজ 1 ভাগ মন্দ কাজ হতে হবে। অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়া আবশ্যক। সেদিন আর কোনো প্রশ্ন স্যার আমাকে করেননি। এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম। কোথাও একটুও থামিনি। পড়া শেষ যেই মাত্র সাজিদের ডায়েরিটা বন্ধ করতে যাব, অমনি দেখলাম পিছন থেকে সাজিদ এসে আমার কান মলে ধরেছে। সে বলল, তুই তো সাংঘাতিক লেভেলের চোর। আমি হেসে বললাম, হা হা হা, স্যারকে তো ভালো জব্দ করেছিস বেটা। কথাটা সে কানে নিল বলে মনে হলো না। নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্ট সে আমলে নেয় না। গামছায় মুখ মুছতে মুছতে সে খাটের ওপর শুয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রাখলাম। বললাম, সাজিদ, একটি কথা বলবো, বল। জানিস একসময় যুবকেরা হিম হতে চাইতো হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে, মরুভূমিতে গর্ত খুঁড়ে জ্যোৎস্না দেখার স্বপ্ন দেখত। দেখিস এমন একদিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হতে চাইবে, ঠিক তোর মতো। এই বলে আমি সাজিদের দিকে তাকালাম। দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে। অঘোর ঘুম।